এমজি আপডেটে যে ক্লাসগুলো চলছে সেই ক্লাসগুলো আমি প্রথমে একটা ক্লাস নিয়েছিলাম তোমাদেরকে, জটিল যৌগের চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং সেই চ্যাপ্টারের প্রথম দিকে আমরা পড়েছিলাম যে লিগ্যান্ড সম্পর্কে সুস্পষ্ট ধারণা, তারপরে দেখেছি তাদের আইউপিএক্সি নোমেনক্লেচার, এটুকু আমরা পড়েছিলাম আগে। আজকের যে ক্লাসটা আমি করব সেই ক্লাসটার মধ্যে আমি দেখাবো যে কোঅর্ডিনেট কমপ্লেক্স গুলোকে আমরা ওদের হাইব্রিডাইজেশন কিভাবে বের করি। তো তোমরা তো সকলেই জানো যে সাধারণ কোনো একটা যৌগের, যদি বলি আমি মিথেন বা অ্যামোনিয়া বা PCl5, তাদের ক্ষেত্রে আমরা যেভাবে হাইব্রিডাইজেশন বের করেছিলাম ক্লাস 11-এর পড়ার সময়, তার থেকে কোঅর্ডিনেট কমপ্লেক্সের হাইব্রিডাইজেশন বের করার একটু কিন্তু পার্থক্য আছে। তো সেখানে আমরা কিন্তু নর্মালি ভিবিটি অ্যাপ্লাই করতে পারি, ভ্যালেন্স বন্ড থিওরি অ্যাপ্লাই করতে পারি। তো ভ্যালেন্স বন্ড থিওরি যদি অ্যাপ্লাই আমরা করি, তাতে কিছু কিছু জায়গাতে কিছু সমস্যা দাঁড়ায়, কিছু প্রবলেম দাঁড়ায়। ওই জায়গাগুলোতে আমি যাচ্ছি না, আমি যেহেতু একটা অনলাইন ক্লাস দিচ্ছি, আমি বিশেষ জায়গাটাকেই বলবো। আমি প্রথম দিন বলেছিলাম, তাই আজকে আমি সরাসরি চলে যাব সিএফটি অ্যাপ্লাই করে, ক্রিস্টাল ফিল্ড থিওরি অ্যাপ্লাই করে কিভাবে আমি একটা কোঅর্ডিনেট কমপ্লেক্সের হাইব্রিডাইজেশন বের করতে পারি। এবং সেই সঙ্গে যখন আমার হাইব্রিডাইজেশনটা বের করা হয়ে গেল, সেখান থেকে আমি দেখাবো তার ম্যাগনেটিক প্রপার্টিজ, দেখাবো সিএফএসি ক্যালকুলেশন, অর্থাৎ ক্রিস্টাল ফিল্ড স্ট্যাবিলাইজেশন এনার্জি, সেই জিনিসটাকে আমরা আজকের ক্লাসের মধ্যে তুলে ধরব। যাই হোক, এই সিএফটি আলোচনার আগে আমি একটু বলে নিই, আমি এখানে যে এক্সাম্পল গুলো রাখবো তার বেশিরভাগগুলোর মধ্যেই দেখা যাবে যে সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে কি, যে একটা ট্রানজিশন মেটাল। ধরো কোবাল্ট আছে, কোথাও কোথাও আয়রন আছে, কোথাও কপার আছে। তো সেখানে কিন্তু ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। তো ডি অরবিটাল, ডি ইলেকট্রন, একটা ডি অরবিটালের সর্বোচ্চ ক্যাপাসিটি কত? ম্যাক্সিমাম সে 10টা ইলেকট্রনকে রাখতে পারে, অ্যাকোমোডেট করতে পারে। তার 5টা সাব লেভেল আছে, লেভেলটা কি আসা যাক। ক্রিস্টাল ফিল্ড থিওরি, ডি অরবিটাল 5 রকমের হয়, dxy, dyz, dxz এবং dx স্কয়ার মাইনাস y স্কয়ার, আর একটা হচ্ছে dz স্কয়ার। আমরা যেমন পি অরবিটালের ক্ষেত্রে পেয়েছিলাম px, py এবং pz অ্যাক্সিস এর উপর ভিত্তি করে সেটা এসেছিল, এখানেও কিন্তু তাই। আমি যদি স্ট্রাকচার গুলোকেই দেখি, ধরো একটা উদাহরণ দিই, এদিকে x অরবিটাল, এদিকে y অরবিটাল আছে, dxy অরবিটালের শেপটা হচ্ছে এরকম, x অ্যাক্সিস y অ্যাক্সিস, অর্থাৎ লোবটা যে আছে ইন বিটুইন অ্যাক্সিস, এখানে সবগুলোর ক্ষেত্রেই তাই। এখানে yz, এখানে y অ্যাক্সিস আর z অ্যাক্সিস রাখলাম, তাহলে dyz হবে। dxz, একটা x অ্যাক্সিস একটা z অ্যাক্সিস কে রাখলাম, খুশি মতন, সমস্যা নেই, তাতে xz হবে। কিন্তু যদি আমার দেখা যায় যে অ্যালং দ্য অ্যাক্সিস আছে, তখন সেটার নাম হবে x স্কয়ার মাইনাস y স্কয়ার। আবার dz স্কয়ারের ক্ষেত্রে একটা লোবটাকে একটু ছোট, এটা হলো dz স্কয়ারের শেপ। তাহলে আমার যেখানে কথা ছিল যে ডি অরবিটালের প্রত্যেকটা সেম এনার্জি লেভেল হবে, ডিজেনারেট থাকবে, কিন্তু সেই ডিজেনারেসিটা ব্রেক হয়ে যাচ্ছে ডিউ টু দা স্ট্রাকচারাল প্যাটার্ন। যেহেতু স্ট্রাকচারাল প্যাটার্ন গুলো আলাদা, তাই ওদের শেপটা যেহেতু আলাদা হয়ে গেল, তখন এনার্জি লেভেলটা আলাদা হয়ে যায়। এবার শুধু এনার্জি লেভেল আলাদা হলো, কোনটা লোয়ার এনার্জি লেভেলে থাকবে, কোনটা হায়ার এনার্জি লেভেলে থাকবে, বা ওই দুটো লেভেলের মধ্যে এনার্জি ডিফারেন্সটা কতটা হবে, সেটা কিন্তু পাশাপাশি নির্ভর করে সেই সেন্ট্রাল মেটালটার সঙ্গে কি ধরনের লিগ্যান্ড যুক্ত আছে।
স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী আমরা লিগ্যান্ডগুলোকে একটা ক্লাসিফাই করি, কতগুলোকে বলা হচ্ছে হাই স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর কতগুলোকে বলা হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। বইতে দেখবে যে অনেকগুলো উদাহরণ সেখানে দেওয়া আছে, সিরিজ করা আছে। তোমার পরীক্ষা পারপাসের জন্য 5 থেকে 6টাকে মনে রাখবে। আমি একটু পরে দেখাচ্ছি যে কোন 5-6টা আমাদের খুব বেশি জরুরি মনে রাখাটা, পরীক্ষা পারপাসের জন্য খুব জরুরি, সেটা আমি একটু পরে বলছি। তাহলে যেহেতু আমরা দেখলাম যে ডি অরবিটালের ডিজেনারেসি থাকছে, অর্থাৎ ডিজেনারেসিটা ব্রেক হয়ে যাচ্ছে, অর্থাৎ ডি অরবিটালটা স্প্লিট করে গেল। স্প্লিট করার জন্য টি dxy dyz dxz নিচে থাকছে, dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং নিজের স্কয়ার উপরে চলে যাচ্ছে। কখন? যখন ওই কমপ্লেক্সটার কোঅর্ডিনেশন নাম্বার, সেন্টার অ্যাটমটার কোঅর্ডিনেশন নাম্বার 6 হবে, দ্যাট মিন্স অক্টাহেড্রাল কমপ্লেক্স হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো আমি নিলাম Fe(Cn)(6) 3 মাইনাস, এখানে আয়রন নরমাল ইলেকট্রনিক কনফিগারেশন 3d6 4s2, আয়রন এখানে 3 স্টেটে আছে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 3d5, অর্থাৎ ডি তে 5টা ইলেকট্রন আছে। আবার তুমি দেখতে পাচ্ছ যে এখানে সেন্টার অ্যাটমের সঙ্গে যে লিগ্যান্ড আছে সেটা হলো একটা সায়ানাইড। সায়ানাইড হচ্ছে একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তাহলে ডি অরবিটালটা যখন স্প্লিট হবে, T2d নিচে থাকবে, dxy dyz এবং dxz, এই সেটটাকে বলি আমরা টার্ম সিম্বল অনুযায়ী T2g সেট। dx স্কয়ার মাইনাস y স্কয়ার এবং dz স্কয়ার, এদেরকে বলি আমরা, এই সেটটাকে বলি আমরা EG সেট। যখন কোঅর্ডিনেশন নাম্বার 6, তার মানে অক্টাহেড্রাল কমপ্লেক্স হলো, সেক্ষেত্রে ডি অরবিটালটা স্প্লিট হয়ে T2g সেট আসবে নিচে, EG সেট যাবে উপরে। এবার এটাকে আমরা বলছি এনার্জি বেরিয়ার। এর নিচের দিকের এনার্জি হচ্ছে মাইনাস 0.4 অক্টাহেড্রাল, আর উপরেটা হচ্ছে প্লাস 0.6 অক্টাহেড্রাল এনার্জি। এবার এই এনার্জি গ্যাপটা মিনিমাম নাকি ম্যাক্সিমাম সেটা ডিপেন্ড করে লিগ্যান্ডের উপর। আমি বলছি এখানে সায়ানাইড একটা স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে গ্যাপটা বেশি হবে। এবার দেখো ডি অরবিটালে কটা ইলেকট্রন আছে? 5টা। তাহলে তুমি ইলেকট্রনগুলো কিভাবে দেবে? 1 2 3 4 5। 1 2 3 4 5 হলো না। আমরা হুন্ডের যে সূত্র, হান্স রুল যে পড়েছি, সেই রুলস অনুযায়ী সম এনার্জি লেভেলের প্রত্যেকে একটা করে ইলেকট্রন পায়, তারপর আপার লেভেলে যায়। যদি এখানে ডিজেনারেসি থাকতো, অর্থাৎ T2g এবং EG যদি একই এনার্জি হতো, তাহলে 1 2 3 4 5 হতো। কিন্তু আমি দেখালাম এখানে সায়ানাইড আছে, স্ট্রং লিগ্যান্ড, এনার্জি গ্যাপটা অনেক বেশি, তাই 4 নম্বর ইলেকট্রনটা উপরে গেল না, এই পজিশনে পেয়ার্ড আপ হলো। 5 নম্বর ইলেকট্রনটা এখানে গিয়ে পেয়ার্ড আপ হলো, উপরে গেল, উপরে জায়গাটা ফাঁকা পড়ে থাকে, ভ্যাকেন্ট থেকে গেল। এবার সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে যে লিগ্যান্ডগুলো আছে, লিগ্যান্ডগুলো তাহলে এখান থেকে বসা শুরু হবে, কোঅর্ডিনেট বন্ড শুরু করবে। সেটা এখানে দেখানো সম্ভব না, আমি সেটা ব্লক ডায়াগ্রামে দেখাচ্ছি। আয়রন 3 স্টেটে আছে, ইলেকট্রনিক কনফিগারেশন আমরা ব্লক ডায়াগ্রামে দেখাচ্ছি। এটা 3D লেভেল, তারপর 4s, তারপরে 4d, এরপরে থাকবে 4d। দ্বিতীয় এরকম 5টা এরকম ভাগ থাকবে 4d। এবার আমি বললাম এখানে আমরা দেখেছি যে 3d5 সিস্টেম, আয়রন 3 স্টেট, 3d5 সিস্টেম, স্ট্রং লিগ্যান্ড আছে। এই T2g সেটের মধ্যে আগে পেয়ার্ড আপ হবে 1 2 3
4 5 সায়ানাইড গুলো এখান থেকে লিগ্যান্ড কোঅর্ডিনেট বন্ড করবে, 6টা লিগ্যান্ড এখানে আছে যেহেতু অক্টাহেড্রাল কমপ্লেক্স। তাহলে হাইব্রিডাইজেশন আমরা লিখব D2sp3 D2sp3 এই হাইব্রিডাইজেশনটা আমরা লিখব। এখানে দেখো 3d অরবিটাল কোঅর্ডিনেট বন্ডে পার্টিসিপেট করেছে। 3d অরবিটালের যে ভ্যাকেন্ট দুটো জায়গা সেখানে দুটো সায়ানাইডের কোঅর্ডিনেট বন্ড আমরা দেখতে পেলাম। যদি এই লিগ্যান্ডটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না থেকে উইক ফিল্ড লিগ্যান্ড হতো তাহলে কিন্তু এনার্জি গ্যাপটা কম হতো, তখন এখানে পেয়ার আপ হতো না। এই 3 নম্বর ইলেকট্রন যাওয়ার পরে 4 নম্বরটা এখানে আসতো, 5 নম্বরটা এখানে আসতো। তাহলে কোঅর্ডিনেট বন্ড শুরু হতো s অরবিটাল থেকে, s p d এই d অরবিটাল তখন ইউটিলাইজ হয়ে যেত। হাইব্রিডাইজেশন হতো sp3 d2। যখন আমরা দেখব যে ইনার 3d অরবিটাল বন্ডিংয়ে পার্টিসিপেট করেছে তখন সেই কমপ্লেক্সটাকে বলবো ইনার স্ফিয়ার কমপ্লেক্স। যখন 4d অরবিটাল ইউটিলাইজ হবে তখন সেটাকে আমরা বলবো আউটার স্ফিয়ার কমপ্লেক্স। মনে রাখার সহজ উপায়, লিগ্যান্ডটা যদি স্ট্রং লিগ্যান্ড হয় সেক্ষেত্রে আমরা পাবো ইনার স্ফিয়ার কমপ্লেক্স, লিগ্যান্ডটা যদি উইক লিগ্যান্ড হয় তাহলে সেক্ষেত্রে আমরা পাবো আউটার স্ফিয়ার কমপ্লেক্স। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি পেলাম? এই ক্ষেত্রে হাইব্রিডাইজেশনটা পেলাম D2sp3। নেক্সট পয়েন্ট, আমি যখন হাইব্রিডাইজেশনটা বের করলাম দেখতে পাচ্ছি একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। আনপেয়ার্ড ইলেকট্রন যদি থাকে তাহলে সেই কমপ্লেক্সটা প্যারাম্যাগনেটিক হবে, ম্যাগনেটিক ফিল্ডে তার ইনফ্লুয়েন্স থাকবে, প্যারাম্যাগনেটিক হবে। এবং এই কমপ্লেক্সটার ম্যাগনেটিক মোমেন্ট কত সেটা আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে বের করতে পারবো। mu equal to √n into n plus 2 dm for magneton। তাই n এর ভ্যালু কত এখানে 1, তাহলে 1 into 1 plus 2 dm। তাহলে তুমি এখানে পাচ্ছ √3, √3 ভ্যালু হচ্ছে 1.732 dm for magneton, ম্যাগনেটিক মোমেন্ট হবে। ঠিক আছে, তাহলে আমরা সবার প্রথমে দেখলাম যে কোঅর্ডিনেশন নাম্বার কত 6, অক্টাহেড্রাল কমপ্লেক্স। অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে T2g সেট নিচে থাকবে, EG সেট উপরে থাকবে, এবং যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হওয়ার জন্য T2g এবং EG এর মধ্যে এনার্জি গ্যাপটা বেশি, তাই T2g আগে পেয়ারড আপ হবে, তারপরে যদি এক্সেস ইলেকট্রন থাকে তখন সেটা EG তে যাবে। যাওয়ার পরে আমরা হাইব্রিডাইজেশন বের করলাম DSP3। দেখা গেল এখানে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাই এটা প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক মোমেন্ট বের করলাম √n into n plus 2 এই সূত্র প্রয়োগ করে 1.732। এই কমপ্লেক্সের আরেকটা জিনিস আমাদের যেটা বের করতে হবে সেটা হলো ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি, CFSE। আমি ডি অরবিটালের স্পিডিংটাকে আরেকবার দেখাই তোমাদের সুবিধাতে। অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে T2g সেটটা থাকে নিচে আর EG সেটটা থাকে উপরে। এটাকে আমরা বলি এনার্জি বেরিয়ার। নিচের দিকের জন্য থাকবে -0.4 অক্টাহেড্রাল এনার্জি, উপরের জন্য ইলেকট্রনগুলোর জন্য থাকবে 0.6 প্লাস 0.6 অক্টাহেড্রাল এনার্জি। এবার আমি এটা বের করব CFSE, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এটা যখন বের করতে যাব আমি দেখেছিলাম যে এখানে D5 সিস্টেমে 5টা ইলেকট্রন নিচেই থেকে যায়। তাহলে আমরা লিখব 5 into -0.4 প্লাস এখানে কোনো ইলেকট্রন নেই 0 into 0.6 অক্টাহেড্রাল এনার্জি। পাশে লিখব কয়টা পেয়ার আছে, এখানে দুটো পেয়ার আছে, লিখব 2p। এটাকে বলে পেয়ারিং এনার্জি, 2p লিখলাম। যদি একটা পেয়ার থাকতো 1p, কোনো পেয়ার না থাকলে থাকতো না।
তাহলে ক্যালকুলেশনে দাঁড়ালো 2.0 মাইনাস 2.0 অক্টাহেড্রাল এনার্জি প্লাস 2। এটা হলো এই কমপ্লেক্সের সিএফএসি। আমরা কি করলাম? কোঅর্ডিনেশন নাম্বার 6 অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ধরে একটা एग्जांपल এখানে আমি করলাম। কি কি করলাম? হাইব্রিডাইজেশন বের করলাম, আমরা ম্যাগনেটিক মোমেন্টকে বের করলাম, আমরা সিএফএসি ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এবারে চলো আমরা অন্য একটা উদাহরণ নিই। ধরো এখানে আমি উদাহরণ হিসেবে রাখলাম CO H2O whole 6 3+ এরকম একটা উদাহরণ দিলাম। তুমি দেখতে পাচ্ছ এখানে ওয়াটার আছে। ওয়াটার হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড। আমি বলেছিলাম যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী আমাকে দেখতে হবে যে লিগ্যান্ডটা কি, নেচারটা কি। আমি আরেকবার বলে দিই, সায়ানাইড, কার্বন মনোক্সাইড, CO কার্বনিল, এটা স্ট্রং লিগ্যান্ড। অ্যামোনিয়াকে আমরা বন্ধ লিগ্যান্ডে ধরি, তবে আমরা ওই হাই এনার্জি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের মধ্যেই ক্যালকুলেট করব। F মাইনাস, Cl মাইনাস, ওয়াটার, এই ছটা অন্তত মনে রাখবে, এরা উইক ফিল্ড লিগ্যান্ড, এরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। আর বইতে যে স্পেকট্রোকেমিক্যাল সিরিজটা আছে পুরোটা মনে রাখতে পারলে তারও ভালো। অন্ততপক্ষে এই ছটা আমাদের জানতেই হবে, এই ছটার মধ্যেই ঘোরাফেরা করে। কারণ আমরা যে ক্লাসটা নিচ্ছি সেটা কিন্তু পুরোপুরি ওই পরীক্ষা নির্ভর ক্লাস নিচ্ছি, যে কি ধরনের কোশ্চেন হতে পারে। ডিটেলসে বলতে গেলে আরো বেশি ক্লাস প্রয়োজন। তো এখানে আমরা দেখলাম যে ওয়াটার আছে, ওয়াটার হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড। তা সবার প্রথমেই কোবাল্টের অ্যাটমিক নাম্বার তোমরা জানো যে 27, ইলেকট্রনিক কনফিগারেশন 3d7 4s2। তা কোবাল্ট এখানে আছে 3 স্টেটে, 3d6 স্টেটে আছে। তো কোবাল্ট যখন 3d স্টেটে আছে, 3d6 স্টেটে আছে, আমরা এর ব্লক ডায়াগ্রামটা করে ফেলি। এখানে ডি অরবিটাল রইল, এখানে 5টা ভাগ, এবং লিগ্যান্ড হচ্ছে উইক লিগ্যান্ড, অর্থাৎ T2G এবং EG এর মধ্যে গ্যাপটা থাকবে মিনিমাম। তাই 4 নম্বর ইলেকট্রনটা এখানে আসবে, এখানে পেয়ার আপ হবে। তাহলে কটা ইলেকট্রন আছে? 6টা। 1 2 3 4 5, তারপর এখানে গিয়ে পেয়ার আপ হবে 6। এটুকু হলো T2G সেট, আর এই জায়গাটা হলো EG সেট। তাহলে দেখো স্ট্রং লিগ্যান্ড থাকলে কিন্তু এখানে ইলেকট্রন যেত না, আগে এটা পেয়ার আপ হতো। উইক লিগ্যান্ড আছে বলে এটা পুরোটা গেল, তারপর হার্টসন অনুযায়ী আবার এক্সেস ইলেকট্রনটা পেয়ার আপ। এবার লিগ্যান্ড কটা? ওয়াটার কটা আছে? 6টা আছে। 6টা ওয়াটার কোঅর্ডিনেট বন্ড করে আছে সেন্টার অ্যাটমের সাথে, এবং হাইব্রিডাইজেশন দাঁড়িয়ে গেল sp3d2। এখানে আমরা দেখলাম বাইরের যে ডি অরবিটাল 4d অরবিটাল, অর্থাৎ 4d অরবিটাল এখানে ইউটিলাইজ করেছে, তাই আমরা এটাকে বলবো আউটার স্ফিয়ার কমপ্লেক্স। আউটার স্ফিয়ার কমপ্লেক্স হাইব্রিডাইজেশন sp3d2। কটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে? 4টা। যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন আছে প্যারাম্যাগনেটিক, এবং 4টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকার জন্য আমরা এখানে ম্যাগনেটিক মোমেন্ট বের করার ক্ষেত্রে m=4 বলবো, m=n+2 এই সূত্র অ্যাপ্লাই করলাম, এই সূত্র অ্যাপ্লাই করে এখানে 4 করলাম, 4 + 2 √24, that means 4 point something, 4.9 হয়তো রেজাল্টটা তো বোর ম্যাগনেটন। তাহলে হাইব্রিডাইজেশন হয়ে গেল, ম্যাগনেটিক মোমেন্ট বের করা হয়ে গেল। আমাদের পড়ে থাকলো নেক্সট টপিক সিএফএসি ক্যালকুলেশন, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। এটা আমি জায়গাটা কি করে দিই, এটাকে মুছে দিলাম।
CFSE এখানে যদি আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা দেখব T2G সেটের মধ্যে কটা ইলেকট্রন আছে, 4টা। তাহলে 4 ইনটু -0.4 প্লাস EG সেটে আছে দুটো ইলেকট্রন, 2 ইনটু 0.6 টোটাল অক্টাহেড্রাল এনার্জি প্লাস পেয়ারিং এনার্জি হবে একটা 1p শুধু p লিখলেও হবে। তাহলে 1.6 এটা হলো -1.6, এখানে হলো +1.2 অক্টাহেড্রাল এনার্জি প্লাস p, ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে -0.4 অক্টাহেড্রাল এনার্জি প্লাস p। তাহলে আমরা CFSE এই জায়গাতে ক্যালকুলেট করে নিলাম। তো কোঅর্ডিনেশন নাম্বার 6 থাকলে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কিভাবে হাইব্রিডাইজেশন বের করা হয় বা ম্যাগনেটিক মোমেন্ট বের করা হয় বা CFSE ক্যালকুলেশন করা হয় সেটা আমরা শিখে গেলাম। তাহলে আমরা এবার পরেরটাতে আসি। যদি কোঅর্ডিনেশন নাম্বার 4 হয় তাহলে কি হবে? কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে শেপটা দু রকমের হতে পারে, টেট্রাহেড্রাল হতে পারে আবার স্কয়ার প্লেনার হতে পারে। যদি আমরা দেখি যে হাইব্রিডাইজেশন এসছে sp3 তাহলে হবে টেট্রাহেড্রাল, আর যদি দেখা যায় যে হাইব্রিডাইজেশন ক্যালকুলেশন করে এসছে dsp2 তাহলে সেটা হবে স্কয়ার প্লেনার জিওমেট্রি। দেখা যাক দু একটা উদাহরণ। তার আগে বলে দিই এই ক্ষেত্রেও d অরবিটাল যখন স্প্লিট হবে অক্টাহেড্রাল কমপ্লেক্সের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে স্প্লিট করবে, EG সেট চলে যাবে নিচে এবং T2G সেট চলে যাবে উপরে। এটা লিগ্যান্ডের ইন্টারঅ্যাকশনের উপর বেস করে এরকমটা দাঁড়াচ্ছে, T2G নিচে থাকছে এবং EG নিচে থাকছে, T2G-টা উপরে থাকছে। তো এখানেও কিন্তু নিচের দিকের এনার্জি আমরা 0.6 ধরবো, উপরেটা 0.4 ধরবো। এটা উল্টে গেল, নিচেরটা মাইনাস উপরেরটা প্লাস। একটা উদাহরণ হয়, ধরো নিকেলের একটা কমপ্লেক্স পেয়েছি NiCl4 2 মাইনাস নিকেল, অ্যাটমিক নাম্বার জানো 28, ইলেকট্রনিক কনফিগারেশন 3d8 4s2। নিকেল এখানে আছে 2 স্টেটে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 3d8। তাহলে নিকেল 3d8 স্টেটে যখন থাকলো আমরা হাইব্রিডাইজেশন বের করছি নিকেলের এই কমপ্লেক্সটি, দিতে 5টা ইলেকট্রন, আগে EG সেট ধরবে। তার আগে বলে দেই ক্লোরিন হচ্ছে একটা উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে EG সেটে দুটো ইলেকট্রন যাওয়ার পরও পেয়ারটা হবে না, এনার্জি গ্যাপটা T2G এবং EG এর মধ্যে কম থাকায় T2G সেটে ইলেকট্রন চলে যাবে 5 6 7 8 এই দেখো। এবারে 4টা ক্লোরিন, কোঅর্ডিনেট বন্ড করে হাইব্রিডাইজেশন দাঁড়াচ্ছে sp3। আমি বলেছিলাম কোঅর্ডিনেশন নাম্বার যদি 4 হয় তাহলে হাইব্রিডাইজেশন sp3ও আসতে পারে, আবার কোনো কোনো জায়গাতে dsp2ও আসতে পারে। তাহলে দেখো এখানে আমরা হাইব্রিডাইজেশন পেলাম sp3, অর্থাৎ স্ট্রাকচারটা হবে টেট্রাহেড্রাল। আমি এরপরে নিকেলের আরেকটা এক্সাম্পল দেব যেখানে দেখা যাবে যে এর কোঅর্ডিনেশন নাম্বার 4 হওয়া সত্ত্বেও হাইব্রিডাইজেশনটা চলে এসছে dsp2। উদাহরণটা দিই তাহলে তোমাদের সুবিধা হবে।
NiCN হোল 4 2 মাইনাস এইগুলো ব্র্যাকেট দিলাম, জাস্ট লিগ্যান্ডটাকে চেঞ্জ করে দিলাম। ক্লোরিনে ছিল উইক ফিল্ড লিগ্যান্ড, এখানে লিখলাম একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। দেখো কি হবে, নিকেল এখানেও টু স্টেটেই আছে, OS 40 নিকেল এখানেও 3D8 সিস্টেমে আছে, তাহলে T2 দিয়ে আগে করবে। এখানে যেহেতু আমরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড নিয়েছি, ইজি সেটটা আগে পেয়ার আপ হবে 1 2 3 4, এবার যাবে বাইরে 5 6 7 8, এটা হওয়ার কথা। কিন্তু এখানে আরো একটা বিশেষ কথা মনে রাখতে হবে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড সায়ানাইড, এ কি করছে, এই ইলেকট্রনটাকে নিচে নামিয়ে একেও পেয়ার্ড আপ করে দিচ্ছে। তাহলে তুমি এখানে আরেকটা লাইন যোগ করবে, সায়ানাইডের উপস্থিতির জন্য এই একটা ইলেকট্রনকে ও নিচে নামিয়ে চলে সবটাকেই পেয়ার্ড আপ করে দিচ্ছে। 1 2 3 4 5 6 7 8, এটাকেও কিন্তু পেয়ার্ড আপ করে দিবে 4s 4p। তাহলে এখান থেকে শুরু হলো কোঅর্ডিনেট বন্ড ফরমেশন, হাইব্রিডাইজেশন আমি যেটা বলছিলাম হয়ে গেল DsP2, এবং ব্যতিক্রমী উদাহরণ কম পাওয়া যায়। তাহলে টেট্রাহেড্রাল শেপার থাকলো না, স্কয়ার প্ল্যানার জিওমেট্রি চলে আসবে, যেহেতু এটা DsP2 হাইব্রিডাইজেশন শো করছে। ঠিক আছে, তাহলে দেখো যেখানে আমরা যখন Cl নিয়েছিলাম ওখানে আনপেয়ার্ড ইলেকট্রন আমরা পেয়েছিলাম, অর্থাৎ এটা প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার শো করছিল, কিন্তু এখানে কিন্তু কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তার মানে এটা প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার শো করবে না, এটা ডায়াম্যাগনেটিক হবে। দ্যাট মিন্স ম্যাগনেটিক মোমেন্টটা 0 হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা এরকম ব্যতিক্রমী উদাহরণ আমি দেখাবো কপারের একটা কমপ্লেক্সকে নিয়ে। ধরো নিলাম Cu NH3 হোল 4 2+, এই কমপ্লেক্সটাকে নিলাম। তো কপারের অ্যাটমিক নাম্বার প্রত্যেকেই জানো 29, এর ইলেকট্রনিক কনফিগারেশন একটু ব্যতিক্রমী ইলেকট্রনিক কনফিগারেশন, 3D10 হয়, এস থেকে একটা ইলেকট্রন নিতে নেমে আসে, যেমন আমরা পড়েছি। এখানে কপার আছে 2 স্টেটে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন হবে 3D9। এবার আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটাকে যদি ব্লক ডায়াগ্রামে দেখাই, 3D 4s 4p, এখানে 9টা ইলেকট্রন আছে। এখন এটাকে স্ট্রং লিগ্যান্ড দিয়ে ধরলাম, অর্থাৎ ইজি সেট আগে পেয়ার্ড আপ হয়ে গেল। তারপরে 5 6 7 8 9, 9টা ইলেকট্রন দাঁড়ালো। তাহলে 4টা অ্যামোনিয়া এসে বসলো আর 3টা বিতে বসলো, কোঅর্ডিনেট বন্ড করলো, হাইব্রিডাইজেশন sp3 হওয়ার কথা ছিল, কিন্তু হয় না। কেন হয় না? অ্যামোনিয়া এখানে বলা যায় এক ধরনের মাতব্বরি করে। এখানকার এই ইলেকট্রনটাকে ও একেবারে শেষে শিফট করিয়ে দেয়। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অ্যামোনিয়া এরকম একটা এখানে বলা চলে দুর্ঘটনা ঘটিয়ে দেয়। এটাকে একেবারে পি অরবিটালের এখানে নিয়ে চলে আসে, এই ইলেকট্রনটাকে শিফট করিয়ে দেয়। তখন দেখো হাইব্রিডাইজেশনের প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হয়ে গেল। অ্যামোনিয়া গুলো এখানে কোঅর্ডিনেট বন্ড করছে, করে
হাইব্রিডাইজেশন দাঁড়াচ্ছে DsP2। তাহলে টেট্রাহেড্রাল শেপ আর এক্ষেত্রে থাকলো না, স্ট্রাকচারটা হয়ে গেল স্কয়ার প্ল্যানার জিওমেট্রি শো করলো DsP2 হাইব্রিডাইজেশন। এটা একটা ব্যতিক্রমী উদাহরণ। এখানে আনপেয়ার্ড ইলেকট্রন হিসেবে থেকে গেল, ম্যাগনেটিক ক্যারেক্টার দেখাবে, প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার শো করবে যেহেতু আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কিন্তু হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হয়ে গেল, sp3 থেকে DsP2 এর ক্ষেত্রে হয়ে গেল। তাই বলছি যে সিএফপির এরকম ধরে ধরে কিছু উদাহরণ আমাদের পরীক্ষার জন্য করতে হবে, তৈরি করতে হবে। আর কিছু এক্সেপশনাল কেস যেখানে থাকবে অবশ্যই সেগুলোর দিকে আমাদের একটা বিশেষ নজর দিতে হবে, এমসিকিউ গুলোর দিকে বিশেষ নজর দিতে হবে। মোটামুটি ভাবে সিএফটির যে জায়গাগুলো আলোকপাত করা দরকার আমি করলাম। তারপর যদি আরো কিছু প্রয়োজন হয় আরেকদিন অন্য ক্লাসে আবার রিভিশন করা যাবে, অসুবিধা নেই। তো যাই হোক, কোভিডের সিচুয়েশনে আমাদের ঘরে থেকে যেভাবে পড়াশোনা চলছে সেটাকে এরকম বিভিন্ন ক্লাসের মধ্য দিয়েই যতটা পারা যায় এগিয়ে নিয়ে যেতে হবে এবং প্রত্যেকের মনোবলটাকে ঠিক রেখে পড়াতে কনসেন্ট্রেট করতে হবে। মানে যখন উপায় নেই তখন তো এই মাধ্যমগুলোই আমাদের বেছে নিতে হবে, তাছাড়া তো কোনো অপশন নেই। তো যতটা পারা যায়, যতটা শেখা যায়, সেই চেষ্টাটা যদি নিজের থেকে থাকে তাহলে প্রত্যেকেই আমরা উপকৃত হতে পারবো। এবং সামনে আমাদের যে একটা বিশাল বড় পরীক্ষা, জীবনের একটা বড় পরীক্ষা, আমরা অলরেডি একটা বড় পরীক্ষা পার হয়ে এসেছি, মাধ্যমিক পরীক্ষা পার হয়ে এসেছি, উচ্চ মাধ্যমিকটাও জীবনের একটা বড় স্তর, সেটাকে যেন কোনো অবস্থাতেই আমরা বিঘ্নিত না করি। ঘরে বসে থেকেই এই ক্লাসগুলোকে করো এবং পড়াটাকে চালিয়ে যাও, মনোবলটাকে ঠিক রেখে প্রত্যেকে সুস্থ থেকে সবল থেকে পড়াটাকে চালিয়ে যাও। কোনো অসুবিধা হলে কমেন্টসের মধ্যে জানালে পুনরায় আমরা আবার ক্লাসের ব্যবস্থা করতে পারি। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সকলকে।